ওয়েলকাম টু ই ক্লাসরুম। আজকে 27 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। সাথে সাথে আমরা স্ট্যাটিক জিকেও নিয়ে এসেছি। যেভাবে আমরা এক সপ্তাহ ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে স্ট্যাটিক জিকে আপনাদের সামনে ধরে রেখেছি, সেটাও আজকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে স্ট্যাটিক জিকেও দেখবো। তাহলে আজকে আমরা চলে আসি প্রথম প্রশ্নতে। তাহলে প্রথম প্রশ্ন আপনাদের দেখবেন, প্রথম প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, উইচ ডেজ অবজার্ভ, মানে ভারতে কোন দিনটি আমরা কার্গিল বিজয় হিসাবে পালন করি। তাহলে কোন দিনকে আমরা বা কোন দিন হিসাবে আমরা কার্গিল বিজয় হিসাবে দিবস হিসাবে আমরা পালন করি, তাহলে অ্যান্সার হয়ে যাবে আপনার 26শে জুলাই। তাহলে 26শে জুলাইতে আমরা কোন দিনটা পালন করি, তাহলে বলবো কার্গিল বিজয় দিবস হিসাবে আমরা পালন করি। তাহলে তো কার্গিল বিজয় দিবসটা কি সেটা আমরা একটু দেখে নেবো। তাহলে দেখুন, কার্গিল বিজয় দিবসটি আপনারা এই ছবিটা দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের যে ভারতীয় সেনা, উনি এখানে দেখছেন আপনারা পতাকা নিয়ে কার্গিল বিজয় দিবস হিসাবে আমরা পালন করছি। তাহলে দেখুন, কার্গিল বিজয় হিসাবে আমরা 26শে জুলাই কেন পালন করি সেটাও দেখুন। আমরা কি হয়েছিলাম, বিজয় হয়েছিলাম কখন, 1999 সালে, যে কার্গিলে যে পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা ভারতীয় সেনাবাহিনী যে বিজয় আমরা সম্মেলন করার জন্য, কার্গিল যে আমরা সংঘর্ষতে আমরা যে বিজয় হয়েছিলাম, সেটাই যে আমরা সেনাবাহিনী বিজয় সম্মেলন করার জন্য আমরা কি করি, 26শে জুলাইতে কি করি, আমরা কার্গিল বিজয় দিবস হিসাবে আমরা পালন করি। তাহলে দেখুন, এই দিনটা কি হচ্ছে, সারা ভারতে এবং জাতীয় রাজধানী নয়াদিল্লিতে পালিত হয়। আর যেখানে ভারতের প্রধানমন্ত্রী কি করে, প্রত্যেক বছর ইন্ডিয়া গেটে অমর জওয়ানে জ্যোতিকে কি করে, সেনাদের শ্রদ্ধা জানান। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি করে, ইন্ডিয়াস পে হোমেজ টু দ্য সোলজার্স অ্যাট অমর জওয়ান জ্যোতি কোথায় আছে। অমর জওয়ান জ্যোতি কোথায় আছে, তাহলে আপনারা বলবেন নিউ দিল্লিতে। অমর জওয়ান জ্যোতি কোথায় আছে, নিউ দিল্লিতে। তাহলে দেখুন, কার্গিল যেটা যুদ্ধ, কখন কোন দিন থেকে কোন সালে বা কোন দিন থেকে শুরু হয়েছিল, কোন দিনে শেষ হয়েছিল, তাহলে আমরা জানি 8 মে থেকে শুরু হয়ে 26শে জুলাইতে শেষ হয়েছিল 1999 সালে। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে 8 মে থেকে 26 জুলাই 1999-তে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা কার্গিলে আমরা কি হয়, জয়ী হয়। ঠিক আছে, তাহলে এই বিজয়কে আমরা স্মরণ করার জন্য আমরা কি করি, কার্গিল বিজয় দিবস হিসাবে আমরা কি করি, পালন করি। তাহলে দেখুন, এই বছর আমাদের প্রধানমন্ত্রী কোথায় গেছিলেন, দ্রাস, লাদাখে একটা জায়গা আছে দ্রাস, দ্রাস সেক্টরে আমাদের প্রধানমন্ত্রী কি করতে গেলেন, আমাদের ওখানে দেখুন 25তম। আমরা আচ্ছা, এই কার্গিল বিজয় দিবস হিসেবে আমরা কততম যে করছি, পালন করছি, তার বলবো 25 বার্ষকৃত হিসাবে আমরা কি করছি, এই কার্গিল বিজয় দিবস হিসাবে আমরা পালন করছি। তাহলে কার্গিলের যুদ্ধ স্মৃতিসৌধ শহীদের সম্মান জানাতো লাদাখের দ্রাস সেক্টরে কে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যান। ঠিক আছে, তো দিস ডে সেলিব্রেট, ওটা আমরা দেখে নিয়েছি। অল ইন্ডিয়াতে আমরা জাতীয় জায়গা পুরো ন্যাশনাল কোর্টে নিউ দিল্লিতে আমরা জানি অমর জওয়ান জ্যোতিতে আমরা কি করি, শ্রদ্ধা আমরা জানাই কাকে, যে আমাদের যে সেনাবাহিনী আছেন তাদেরকে আমরা কি করি, শ্রদ্ধা জানান। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনের প্রশ্নতে চলে আসি। তো দ্বিতীয় প্রশ্নটা আপনারা দেখবেন, আমাদের প্রধান যেখানে রাষ্ট্রপতি থাকেন তাকে কি বলা হয়, রাষ্ট্রপতি ভবন। যেখানে রাষ্ট্রপতি থাকেন সেখানে কি বলা হয়, রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের দুটো জায়গা, দুটো হলকে নাম চেঞ্জ করা হয়েছে, নামকরণ করা হয়েছে। তাহলে কোন কোন হল, একটা হচ্ছে দরবার হল আর একটা হচ্ছে অশোকা হল। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করেছে এই দুটো কি নতুন নাম করে রাখা হয়েছে, কি নতুন নামকরণ করা হয়েছে, তাহলে সেটা আপনাদের বলতে হবে। তাহলে দেখুন, দরবার হলকে কি বলা হয়েছে, গণতন্ত্র মণ্ডপ। আর অশোকা হলকে, অশোকা নাম আছে, হল চেঞ্জ করে কি করে দিয়েছে, মণ্ডপ। তাহলে অশোকা হলকে অশোকা মণ্ডপ। অপশন কি হয়ে যাবে, অপশন বি। ঠিক আছে, তো দেখুন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের দুটি গুরুত্বপূর্ণ হলের নাম পরিবর্তন করে একটা দরবার হল এবং অশোকা হল কি কোন নাম করেছেন, কি নামকরণ করা হয়েছে, সেটাই প্রশ্ন ছিল। আচ্ছা, আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনি প্রথম আদিবাসী রাষ্ট্র প্রেসিডেন্ট, ঠিক আছে, রাষ্ট্রপতি। তো প্রথম ইনি ট্রাইবাল প্রেসিডেন্ট। কোন রাজ্য থেকে ইনি বিলং করেন, তাহলে আমরা বলবো উড়িষ্যা থেকে ইনি বিলং করেন। আচ্ছা, কততম ইনি প্রধান প্রেসিডেন্ট হচ্ছেন, তাহলে যে আমাদের দ্রৌপদী মুর্মু হচ্ছেন ইনি 15তম। ঠিক আছে, 15 প্রেসিডেন্ট ইনি হচ্ছেন ভারতের
15% বা 15তম ভারতের রাষ্ট্রপতি ইনি হচ্ছেন। তাহলে এই ব্যাপারে আমরা দেখে নেবো, হলের ব্যাপারে আমরা দেখে নেবো অশোক হল কি কাজে ইউজ করা হয় আর ওই দরবার হলটা কি কাজে ইউজ করা হয়। তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইমেজে, দেখুন এক্সপ্লোরিং রাষ্ট্রপতি ভবন, দ্য ম্যাগনিফিসেন্ট দরবার হল। তাহলে আপনারা দেখছেন এই যেটা ছবিটা এখানে আমরা দেখাচ্ছি এটাই হচ্ছে দরবার হল। তাহলে দেখুন প্রেসিডেন্ট দরবারমতি থার্সডে বৃহস্পতিবারে রাষ্ট্রপতি ভবনে দুটি হল, দরবার হল, ঠিক আছে, এবং কি আমাদের অশোকা হল, ঠিক আছে। তাহলে যথাক্রমে গণতন্ত্র মণ্ডপ, একটাকে গণতন্ত্র মণ্ডপ মানে কাকে, যে দরবার হলকে গণতন্ত্র মণ্ডপ এবং অশোকা হলকে অশোকা মণ্ডপ নামকরণ ঘোষণা করেছেন। ঠিক, দরবার হল কি যে কাজে আছে, তো দরবার হলকে ইম্পর্টেন্ট সেরেমনি যেখানে জাতীয় পুরস্কার দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, সেটা হচ্ছে দরবার হলে। তো দরবার হল যেখানে জাতীয় পুরস্কার থেকে উদযাপন করা হয় সেটা হচ্ছে দরবার হল। সেই দরবার হলকে নাম চেঞ্জ করে কি করা হলো, আমরা জানি গণতন্ত্র মণ্ডপ করা হলো। ঠিক আছে, তাহলে আর অশোকা হল অরিজিনালি বলরুম, আর অশোকা হল কি আছে, এইখানে কি হয় যে বাইরে থেকে যে গেস্টরা আসে বা কিছু একটা স্পেশাল ইভেন্ট হয়, কিছু একটা বিশেষ অনুষ্ঠান হয়, সেখানে হয়, কোথায় হয়, সেটা অশোকা হল, যার নাম চেঞ্জ করে কি করা হয়েছে, অশোকা মণ্ডপ করা হয়েছে। আর একটু দেখে নেবো অশোকা হলটা, আপনারা দেখবেন এই ছবির মধ্যে, এটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট অশোকা হল। এটা কি হচ্ছে, এটা হচ্ছে অশোকা হল। এর আগে যে ছবিটা দেখলেন সেটা কি ছিল, দরবার হল, যার নাম চেঞ্জ করে গণতন্ত্র মণ্ডপ করা হয়েছে। তাহলে দেখুন দরবার মানে কি এখানে বোঝা যাচ্ছে, বলছে দরবার শব্দটি একবার শাসকদের দ্বারা অনুষ্ঠিত আদালত, ঠিক আছে, এবং সমাবেশ বোঝা যায়। কি বোঝা যায়, কোর্ট অ্যান্ড অ্যাসেম্বলিজ ওয়ান্স হেল্ড বাই রুলার, যে আগে যে শাসকরা ছিল তার যেখানে আদালত ছিল সেই আদালতের কে কি বলা হতো, দরবার বলা হতো। ঠিক আছে, কিন্তু আমরা এখন প্রজাতন্ত্রে আছি, এখন আমরা গণতন্ত্রে আছি, তাই জন্য প্রাচীন কাল থেকেই ভারতীয় সমাজে গভীরভাবে প্রতীত গণতন্ত্র মণ্ডপ স্থানটির জন্য একটি উপযুক্ত নাম। ঠিক আছে স্যার, কি নাম, অ্যাপ্ট নেম, তাই জন্য অ্যাপ্ট মানে হচ্ছে চুজ করা হলো, অ্যাপ্ট মানে হচ্ছে চুজ, তাই জন্য আমরা গণতন্ত্র হিসাবে এই ভেন্যুকে, এই জায়গাটা আমরা নাম চুজ করলাম, কি করলাম, উপযুক্ত করলাম। অশোক, অশোক মানে কি হচ্ছে, অশোক যে ফ্রি ফ্রম অল সাফারিং, অশোক মানে কি বোঝায়, সমস্ত কি হচ্ছে যন্ত্রণা থেকে মুক্ত, বা কি হচ্ছে বেনিফিট অফ এনি সরো, কিন্তু কোনো দুঃখ নেই, ঠিক আছে, কোনো দুঃখ থেকে বঞ্চিত। অলসো ইম্পোর্টেন্ট, অশোকা একটা কি হচ্ছে সিম্বল হচ্ছে, অশোকা কি বোঝা যায়, একটা এবং শান্তিপূর্ণ, ঠিক আছে, সবস্থানের প্রতীক, ঠিক আছে, শান্তিপূর্ণ সবস্থানে পিসফুল কোএক্সিস্টেন্সের একটা প্রতীক অশোকা, শাসক অশোকাকে মানা যায়। ঠিক আছে, তাই জন্য দরবার হলকে গণতন্ত্র মণ্ডপ আর অশোকা হলকে অশোকা মণ্ডপ করা হলো। তাহলে আমরা তৃতীয় প্রশ্নতে চলে আসবো। তৃতীয় প্রশ্ন তো আপনারা দেখবেন 2024-25 যে বাজেট বের হয়েছে, ঠিক আছে, সেখানে কত টাকা অ্যালট করা হলো কিসের জন্য, আর&ডি জন্য। আর&ডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি। তাহলে নিউক্লিয়ার এনার্জি, ভারতের নিউক্লিয়ার এনার্জির আর&ডি, ঠিক আছে, নিউক্লিয়ার এনার্জির আর&ডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য কত টাকা দেওয়া হলো। ঠিক আছে, তাহলে 2024-25 সালের বাজেটে ভারতে পারমাণবিক শক্তির গবেষণা ও উন্নয়নে কত অর্থ বরাদ্দ করা হয়েছে, তাহলে হলো 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা দেওয়া হলো। কে দিয়েছে, মানে কে অ্যানাউন্স করেছে, তা আমাদের ফাইন্যান্স মিনিস্টার, যে আর্থিক মন্ত্রী, কি হচ্ছে আর্থিক মন্ত্রী, নির্মলা সীতারামন। ইনি ফার্স্ট ওমেন্স আর্থিক মন্ত্রী হচ্ছেন, ঠিক আছে, ফার্স্ট ওমেন্স ফাইন্যান্স মিনিস্টার। এই বিষয় নিয়ে একটু আমরা দেখে নেব। তাহলে আপনারা দেখছেন গগনয়ান, আমরা এখানে ছবি দেখা যাচ্ছে। তাহলে দেখুন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন কি ঘোষণা করেছে, তাহলে দেখুন 1 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে কিসের জন্য, মানে নিউক্লিয়ার এনার্জিতে আর&ডি জন্য। কিসের জন্য, নিউক্লিয়ার এনার্জিতে আর&ডি জন্য। তাহলে দেখুন অর্থায়ন সহায়তা করার জন্য 1 লক্ষ কোটি টাকার কর্পাস ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন, মানে নির্মলা সীতারামন কি বললেন, এই উদ্যোগটি দেশের বৃদ্ধি করবে, কিসে বৃদ্ধি করবে, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এবং উন্নয়নকে অনুঘটক করার জন্য সরকারের
অংশ, মানে এই টাকা দেওয়ার জন্য কি বিষয়, কি উদ্দেশ্য নিয়ে টাকা দিয়েছে, এটা নিয়ে কি হবে, বৃদ্ধি হবে, ঠিক আছে, কর্মসংস্থা হবে আর ডেভেলপমেন্ট হবে, মানে এই আমাদের ভারতের কি হবে, উন্নয়নের জন্য দিয়েছেন। তারপর সীতারমন আরো কিছু কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা জানি জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এটা জয় জওয়ান জয় জয় কিষান আগে লাল বাহাদুর শাস্ত্রী যিনি ছিলেন উনি বলেছিলেন। তারপর যখন ইনি আসলেন অটল বিহারী বাজপেয়ী, তাহলে উনি বলেন জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। আর আমাদের প্রধানমন্ত্রী সেখানে আর একটা শব্দ জুড়ে কি বলছেন, জয় অনুসন্ধান, ঠিক আছে, জয় অনুসন্ধান। তাহলে এটা নিয়ে, এই কথাটা নিয়ে কি বল, নির্মলা সীতারামন এই কথাটা নিয়ে এই বললেন কি আমরা 1 লক্ষ কোটি টাকা এই দিচ্ছি R&D তে, নিউক্লিয়ার এনার্জিতে R&D তে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন, সেন্ট্রাল ফিচার অফ দ্য বাজেটের মানে সেন্ট্রাল এই অঞ্চল বাজেটের একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য হলো কি, এই R&D তে যে 1 কোটি অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড যেটা তৈরি করা হলো, তাহলে এটা হলো 1 লক্ষ কোটি টাকা, যেটা আমরা কি হলো, এটা কেন্দ্রীয় মানে বাজেটের কেন্দ্রীয় এটা ছিল, ঠিক আছে। এই ফান্ডের কি আমরা কেন দিচ্ছি এই ফান্ডটা, the fund is aimed at supporting basic research and prototype development। তাহলে দেখুন অর্থমন্ত্রী তার টানা 7ম কেন্দ্রীয় বাজেট বলেছেন এই তহবিলটি মৌলিক গবেষণা এমন প্রোটোটাইপের বিকাশের সমর্থন করার জন্য এই লক্ষ্য রেখেছি। আর ব্যাংকিং স্কুলে বেসরকারি খাত চালিত গবেষণা এবং আরো অন্যান্য জন্য কমার্শিয়াল স্কেল সেট টু দ্য ফাইন্যান্স মেশার, এইসবগুলো জিনিস বললেন, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনারা কি মনে রাখবেন যে নিউক্লিয়ার এনার্জি R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কত টাকা দেওয়া হলো, তাহলে 1 লক্ষ কোটি টাকা, ঠিক। তাহলে দেখুন নেক্সট প্রশ্ন তো আমরা চলে আসবো, যে 4 নম্বর প্রশ্নটা কি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ অ্যাপয়েন্টেড নিউ ডিজিপি। ডিজিপি ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের সব দিয়ে বড় পদ, এটা পুলিশের সব দিয়ে বড় পদ হচ্ছে ডিজিপি। তাহলে আন্ডামান এন্ড নিকোবর যেটা একটা হচ্ছে ঠিক একটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্র শাসিত অঞ্চল, সেখানে নতুন একটা ডিজিপি অ্যাপয়েন্ট করা হলো, তার নাম কি হচ্ছে, তার নাম হচ্ছে হরগোবিন্দর সিং ধালিওয়াল। তাহলে কি নাম হচ্ছে, হরগোবিন্দর সিং ধালিওয়াল। তো আন্ডামান নিকোবর দ্বীপের কি হচ্ছে নতুন ডিজিপি কে কাকে নিযুক্ত করা হলো, তাহলে হরগোবিন্দর সিং ধালিওয়াল। আচ্ছা বলুন তো ইরা শিশা নোংরান কে ফার্স্ট आदिवासी ट्राइबल डीजीपी ऑफ मेघालय, ঠিক। তাহলে উনি ফার্স্ট আদিবাসী ডিজিপি অফ মেঘালয় হচ্ছেন ডক্টর জিন্দ্রা, ইনি নতুন ডিজিপি হচ্ছেন, নিউ ডিজিপি কোথাকার, তেলেঙ্গানা। সুজাতা সোনি কে, ইনি প্রথম ফার্স্ট ওমেন সিএস চিফ সেক্রেটারি অফ মহারাষ্ট্র গভর্নমেন্ট, মহারাষ্ট্র সরকারের প্রথম মহিলা চিফ সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি উনি হয়েছেন, ঠিক আছে। তো প্রথম ক্যাবিনেট সেক্রেটারি কে, সুজাতা সোনি। তাহলে আমরা একটু দেখে নেবো এই বিষয়টা, একটু দেখুন। তাহলে আপনারা ছবি দেখতেই পাচ্ছেন, উনি হচ্ছে হরগোবিন্দর সিং ধালিওয়াল, ঠিক আছে। আচ্ছা কে অ্যাপয়েন্ট করে, যেহেতু আন্ডামান নিকোবর এটা একটা রাজ্য নয়, ইট ইজ নট আ স্টেট, ঠিক আছে, এটা একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি যাকে আমরা বলি, কেন্দ্র শাসিত অঞ্চল যাকে আমরা বলি। তাহলে কেন্দ্র শাসিত যদি আমরা বড় পদের জন্য যদি কিছু আমরা অ্যাপয়েন্ট করা হয়, তাহলে কে করে, তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী করে। তাহলে আমাদের এখন স্বরাষ্ট্রমন্ত্রী কে, অমিত শাহ, যাকে আমরা কি বলি, হোম মিনিস্টার, ঠিক আছে। তো তিনি অ্যাপয়েন্ট করেছেন সিনিয়র আইপিএস অফিসার হরগোবিন্দ সিং ধালিওয়ালকে, কিসের জন্য, নতুন পুলিশ মহাপরিচালক হিসাবে আমরা নিয়োগ করেছি, মানে আমরা বলি মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সরকার নিয়োগ করেছে। তাহলে আমরা আন্ডামান নিকোবরের ব্যাপারে একটু দেখে নেবো। আন্ডামান নিকোবর কি আছে, ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল, যেখানে এই আন্ডামান নিকোবর 836 আইল্যান্ড আছে তার মধ্যে। তাহলে এটা 836 দ্বীপের নিয়ে একটা গঠিত দুটো গ্রুপ, একটাকে বলা হয় নর্থার্ন আন্ডামান আর একটাকে বলা সাউথার্ন নিকোবর আইল্যান্ড।
তাহলে এই দুটো মিলিয়ে কি হচ্ছে, আন্দামান নিকোবর আইল্যান্ড পুরো একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হলো। ঠিক আছে, তাহলে এই দুটোকে মানে আন্দামান আর নিকোবর এই দুটোকে যে সেপারেট করে মানে 850 কিলোমিটার প্রশস্ত চ্যানেল তার দ্বারে কি হচ্ছে, বিভক্ত হচ্ছে। তাহলে ক্যাপিটাল রাজধানী কি, তাহলে ক্যাপিটাল আমরা বলবো পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। লেফটেন্যান্ট গভর্নরের নাম কি হচ্ছে, লেফটেন্যান্ট গভর্নরের নাম হচ্ছে দেবেন্দ্র কুমার যোশী। ঠিক আছে, তাহলে আমরা যদি রাজ্যের মধ্যে কি থাকে, রাজ্যপাল থাকে। ঠিক আছে, এখানে লেফটেন্যান্ট গভর্নর থাকে, ঠিক আছে, লেফটেন্যান্ট রাজ্যপাল থাকে, তাহলে তার নাম হচ্ছে দেবেন্দ্র কুমার যোশী। আচ্ছা, আন্দামান নিকোবরের মধ্যে 8টা দ্বীপ, ঠিক আছে। তাহলে ব্যারেন আইল্যান্ড, দেখুন ব্যারেন আইল্যান্ড হচ্ছে আন্দামান সাগরে অবস্থিত একটা দ্বীপ। এই ভারতের উপমহাদেশের একমাত্র নিশ্চিত সক্রিয় কি হচ্ছে, আগ্নেয়গিরি, ঠিক আছে, একমাত্র অ্যাক্টিভ ভলকানো, একমাত্র আগ্নেয়গিরি যেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড। সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আন্দামান নিকোবরে অবস্থিত। আরেকটা হচ্ছে বড়তং আইল্যান্ড, সেটাও আন্দামান নিকোবরে অবস্থিত। সেটা হচ্ছে অনলি নোন এক্সাম্পল অফ মাড ভলকানো, ঠিক আছে, মাড ভলকানো यानी কাদা আগ্নেয়গিরির একমাত্র পরিচিত উদাহরণ, সেটা হচ্ছে বড়তং আইল্যান্ড। সেটাও কোথায় অবস্থিত, সেটা আন্দামান নিকোবরে অবস্থিত। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো। তাহলে দেখুন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যাকে আমরা আইওসি বলে থাকি, তাহলে একটু আইওসি ব্যাপারে আপনারা দেখে নেন। আইওসি হেডকোয়ার্টার কোথায় হচ্ছে, সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার কোথায়, তাহলে লুজেন, সুইজারল্যান্ডে। আচ্ছা, যে আইওসি যদি প্রেসিডেন্ট ইউজ করা হয়, তাহলে আইওসি প্রেসিডেন্ট কে, তাহলে আমরা আইওসি প্রেসিডেন্ট হচ্ছে থমাস ব্যাচ। আইওসি লোগো মানে আইওসি তে যে লোগো আছে কত রিং থাকে, তারপর বললো 5টা রিং থাকে। এইভাবে 3টে রিং, এইভাবে 5টা রিং, এইভাবে 5টা রিং তার মধ্যে লোগোতে থাকে। তাহলে দেখুন, আইওসি এখন ঘোষণা করেছে যে ভারত থেকে কে তার 142তম 142 অধিবেশনের সর্বসম্মতভাবে আইওসি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাহলে আমরা কি বলবো, রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার নীতা আম্বানি। নীতা আম্বানিকে কি করা হলো, আবার যে পুনরায় হিসাবে আবার কি নির্বাচিত করা হলো, কিসের জন্য নির্বাচিত করা হলো, ইন্ডিয়া থেকে যে রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে নীতা আম্বানি। আমাদের ভারত থেকে যে প্রেজেন্ট করবে সেটা হচ্ছে নীতা আম্বানি। এই বিষয় নিয়ে একটু আমরা দেখে নেব। তাহলে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, নীতা আম্বানি ইনি হচ্ছেন রিলায়েন্স ফাউন্ডার, রিলায়েন্স ফাউন্ডেশনের উনি ফাউন্ডার। তাহলে দেখুন, প্যারিস 2024 অলিম্পিক গেম যে 26 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে, কোথায় হবে, প্যারিসে হবে। প্যারিস কোথায় আছে, ফ্রান্সে আছে, ঠিক। আর কোন তারিখে শেষ হবে, 11 আগস্টে শেষ হবে। আমাদের ইন্ডিয়া থেকে কত ক্রীড়াবাদী এখানে উপস্থিত থাকবে, আমরা বলবো 117 জন অ্যাথলিটস এখানে পার্টিসিপেট করছে। তাহলে ঠিক আছে, তাহলে 2024 প্যারিস অলিম্পিক গেম, ঠিক আছে, যেটা শুরু হচ্ছে এই উইকেন্ডে, মানে এই 26 জুলাই কে শুরু, মানে আজ শুরু হচ্ছে, গতকাল যেটা শুরু হয়ে গেল। তো দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 24 জুলাই অ্যানাউন্স করেছে কি নীতা আম্বানি হ্যাজ বিন রি-ইলেক্টেড আনঅ্যানিমাসলি অ্যাজ আইওসি ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, আইওসি ফ্রম ইন্ডিয়া অ্যাট দ্য 142nd। কি ঘোষণা করেছে, তাহলে দেখুন, ঘোষণা করেছে 24 জুলাই কে সর্বসম্মতভাবে কি করেছে, নীতা আম্বানিকে ভারত থেকে আইওসি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, কে নির্বাচিত হচ্ছেন, নীতা আম্বানি। নীতা আম্বানিকে ফাউন্ডার অফ রিলায়েন্স ফাউন্ডেশন, ঠিক আছে, নীতা আম্বানিকে ফাউন্ডার অফ রিলায়েন্স ফাউন্ডেশন। উনি সবচেয়ে প্রথম কখন হয়েছিলেন, প্রথমবার উনি নির্বাচিত হয়েছিলেন 2016 সালে, কোথায়, যেখানে রিও ডি জেনেরিও, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, উনি প্রথম ভারতীয় যে এই কমিটিতে উনি জয়েন করেছেন। ঠিক আছে, তাহলে এনার অ্যাপয়েন্টমেন্ট যেটা উনি হচ্ছেন, এনার নিয়োগ তার ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কি আছে, মাইল ফলক ছিল, যে আন্তর্জাতিক খেলাধুলায় দেশের ক্রমবর্ধমান প্রভাব প্রতিফলিত করে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখুন আপনারা, এটা আজকের লাস্ট কোশ্চেন। হেনলি পাসপোর্ট, হেনলির স্পেলিংটা ভুল হয়ে গেছে, হেনলি স্পেলিং HENLEY। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স যে বছরে দুবার বের করা হয়, তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়ার স্থান কি, ঠিক আছে, ইন্ডিয়া কি স্থান আছে, ইন্ডিয়া কত নম্বরে স্থানের আছে,
তাহলে আমরা বলবো ইন্ডিয়ার স্থান হচ্ছে 82। লাস্ট ইয়ার ইন্ডিয়ার স্থান কত ছিল পাসপোর্ট ইন্ডেক্সে? তাহলে লাস্ট বছর ছিল 84, ঠিক আছে। এইবার দুটো স্থানটা ইমপ্রুভ করে 82, মানে যত পাসপোর্ট ইন্ডেক্সে মানে এই ইন্ডেক্সে আপনার যত র্যাঙ্ক কম হবে ততই আপনি ভালো হিসাবে আপনি উঠে আসছেন, ঠিক আছে। তাহলে আপনারা দেখুন একটু এই বিষয়টা একটু দেখে নেবেন। তাহলে দেখুন হেনলি পাসপোর্ট ইন্ডিয়াস র্যাঙ্ক ইমপ্রুভ করেছে। তাহলে দেখুন সম্প্রতি প্রকাশে 2024 হেনলি পাসপোর্ট সূচক অনুসারে হেনলি পাসপোর্ট সূচক ভারতের র্যাঙ্ক 2 স্থান বৃদ্ধি পেয়ে 82 পেয়েছেন। তো আগে কত ছিল? 84 ছিল, এখন কত? 2 স্থান আমরা বৃদ্ধি পেয়ে আমরা 82 হচ্ছে। লাস্ট ইয়ার কত ছিল? 82 ছিল, ঠিক আছে। তো মানে এই বছর আমরা 82তম র্যাঙ্ক পেয়েছি, 82 র্যাঙ্কে চলে এসেছি, ঠিক আছে। তো ইন্ডিয়া এখন প্রেজেন্ট বর্তমানে কত কান্ট্রিতে আমরা ফ্রি ভিসা আমরা কি করতে পারি? ভিজিট করতে পারি। তাহলে তো একজন ভারতীয় পাসপোর্টধারী কোন ভিসা মানে ভিসা না নিয়ে, ঠিক আছে, ভিসা না নিয়ে প্রয়োজন ছাড়াই 58টি দেশে আমরা কি করতে পারি? ভিজিট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ফ্রি ভিসা 58 কান্ট্রিটা আমরা কি করতে পারি? আমরা ভিজিট করতে পারি। তাহলে আপনারা দেখুন কে কান্ট্রি সবচেয়ে প্রথম হয়েছে হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে? তাহলে আমরা বলবো সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি যে এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম র্যাঙ্ক পেয়েছে। তাহলে ইজ রিকম টু বিকাম দ্য ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট। তাহলে সব দিয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? তাহলে বলবো সিঙ্গাপুর দেশ, যেটা হচ্ছে এটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম 58টা কান্ট্রি আমরা ফ্রি ভিসা করতে পারি আমাদের ভারতে যদি পাসপোর্ট থাকে, কিন্তু আমরা ফ্রি ভিসা 227 কান্ট্রির মধ্যে 195 কান্ট্রির মধ্যে আমরা মানে যদি আমাদের সিঙ্গাপুর যদি পাসপোর্ট থাকে তাহলে আমরা 195 কান্ট্রিতে আমরা ফ্রি ভিসা যে ওখানে ভিজিট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখবো সেকেন্ড প্লেসে কে কে এসছে। সেকেন্ড প্লেসে ফ্রান্স এসছে, জার্মানি, ইটালি, জাপান, স্পেন। তাহলে এই 5টা কান্ট্রি সেকেন্ড প্লেসে তাহলে 2 নম্বর স্থানে পেয়েছে, ঠিক আছে। আর এরা কি 192 কান্ট্রিতে ফ্রি ভিসা করতে পারে। তাহলে যদি যে ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে সে 195 কান্ট্রিতে ফ্রি ভিসা ভিজিট করতে পারে, যে সেকেন্ড র্যাঙ্ক পেয়েছে 192 কান্ট্রিতে ফ্রি ভিজিট করতে পারে, আর আমাদের যে 82 র্যাঙ্ক আমরা পেয়েছি, 82 স্থান পেয়েছি, সেখানে আমরা 58 কান্ট্রিতে আমরা কি করতে পারি? ফ্রি ভিসা আমরা কি করতে পারি? ভিজিট করতে পারি। তাহলে পাকিস্তান পাসপোর্ট আপনারা দেখেন দ্য 4th ওয়ার্স্ট পাসপোর্ট, মানে পুরো বিশ্বের মধ্যে সব দিয়ে চতুর্থ, যদি পিছন থেকে চতুর্থ র্যাঙ্ক পেয়েছে, চতুর্থ নিকৃষ্ট র্যাঙ্ক পেয়েছে, ঠিক আছে। তাহলে কত র্যাঙ্ক? ইটস র্যাঙ্ক 100 র্যাঙ্ক। তাহলে পাকিস্তানের র্যাঙ্ক কত? 100 র্যাঙ্ক। কত কান্ট্রিতে ফ্রি ভিসা করতে পারে? ভিজিট করতে পারে 33টা কান্ট্রিতে উনি ফ্রি ভিসা করতে পারে। আর সব দিয়ে খারাপ যে এই সূচকে সব দিয়ে খারাপ যে পাসপোর্ট, সব দিয়ে নিচের দিকে যদি প্রথম যে র্যাঙ্ক পেয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান। তাহলে আফগানিস্তান পাসপোর্ট দেখুন, আফগানিস্তানের পাসপোর্ট নিচের দিক থেকে 103 রয়েছে, মানে সব দিয়ে খারাপ, ঠিক আছে। অ্যান্ড আফগান সিটিজেন ক্যান ট্রাভেল অনলি 26টা কান্ট্রিতে ফ্রি ভিসা ফ্রি ভিজিট করতে পারে, ঠিক আছে। তাহলে এইটাই হলো আমাদের 6টা কারেন্ট অ্যাফেয়ার যে আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম উইথ স্ট্যাটিক জিকে। তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে আপনারা বলুন কি আপনাদের আজকে ক্লাসটা কেমন লাগলো। যদি কিছু আপনারা সুঝাও দিতে পারেন নিশ্চয়ই আপনারা অ্যাডভাইস দিন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট দিন। আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের এই ভিডিওটা লাইক করে দিন এবং আপনারা নিজের গ্রুপে শেয়ারও করে দিন। সবাইকে ধন্যবাদ।